স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। অনেক ধন্যবাদ জুবায়ের বাবু, সময় দিয়েছেন এবং স্বাগত ৭১ জার্নালে। এবং আছেন আমাদের সাথে বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনেক ধন্যবাদ আপনাকেও এবং স্বাগত ৭১ জার্নালে। আছেন আরেকজন অতিথি আমাদের সাথে মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টির। আমরা তাকেও নিশ্চয়ই এর মধ্যে পেয়েছি আশা করছি। যেই খবর নিয়ে আলোচনা শুরু করতেই চাই জুবায়ের বাবু আপনাকে দিয়ে, রাষ্ট্রপতি নির্বাচনের সামনে আমরা জানি বিরোধী দলের পক্ষ থেকে আজকে জানানো হলো যে তারা রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দেবেন। যদিও এটি ১১ দলীয় জোটের তাদের যে ঐক্যের বৈঠক ছিল, কিন্তু সেখানে জামাত বলছে তারা প্রার্থী দেবে, কিন্তু এনসিপির পক্ষ থেকে আসলে তেমন কিছু জানানো হয়নি। রাষ্ট্রপতি নিয়ে যে বিতর্কের আগে আমরা দেখেছি, রাষ্ট্রের প্রধান যিনি তিনি হবেন সবার, কোনো দলের নয়, এই আশাই আসলে সবাই করে। তারপরেও দেখা যায় যে দলীয় বিবেচনায় তো হওয়ার পাশাপাশি এক ধরনের ক্ষমতার ব্যবহারে তার যে নির্লিপ্ততা থাকে সেটি প্রশ্ন আসলে তোলে তাকে নিয়ে বারবার। আমরা এবার রাষ্ট্রপতি নির্বাচনে আসলে সেই ধারার বাইরে কি যেতে পারবো? দেখুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ৭১ টেলিভিশনের সকল দর্শকদেরকে। আপনি যদি একটি জিনিস লক্ষ্য করেন যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যটার কথা কিন্তু বিএনপি তাদের ৩১ দফায় বলেছে, এবং আমি সেটা বিশ্বাস করতে চাই যে বিএনপি সেটি অক্ষর অক্ষরে পালন করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রপতি দলীয় বিবেচনায় হোক কিংবা মেধার বিবেচনায় হোক কিংবা অন্য কোনো বিবেচনায় হোক, রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান। এবং আপনি জানেন যে রাষ্ট্রপতি যখন নির্ধারিত হয় তখন কিন্তু তার অন্যান্য সকল যদি রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে সেটি কিন্তু তিনি বাতিল করেন, এবং সেখান থেকে পদত্যাগ করেই কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ নেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দল যখন নমিনেশন দেয় অবশ্যই সেখানে দলীয় তাদের চিন্তাভাবনা থাকবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। দেখার বিষয় কোনটি? দেখার বিষয় হচ্ছে যখন তিনি রাষ্ট্রপতি হন তখন তিনি কি অ্যাক্ট করেন, এটি একটি দেখার বিষয়। যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান না, তো সুতরাং রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রের অভিভাবক, সমস্ত দল মত নির্বিশেষে সবারই অভিভাবক। সেই হিসাবে আমি মনে করি যে যাকেই সিলেক্ট করুক না কেন, সেটা বিএনপি, স্বাভাবিকভাবে বিএনপি যেহেতু এখন সরকারি দল, তারা তাদের থেকে একজন প্রার্থী তারা দেবেন, এবং জামাত যদি প্রার্থী দেন তাহলে সেটা আমি সাধুবাদ জানাবো। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেই ক্ষেত্রে ধরেন অবশ্যই এটা তো ভোটাভুটি হবেই, যদি দুজন প্রার্থী থাকে তাহলে তো খুবই ভালো। যে আমরা তো চাই যে এরকম একটি প্রতিযোগিতামূলকভাবেই একজন রাষ্ট্রপতি হোক যিনি সবার অভিভাবক হবেন। তো সেই ক্ষেত্রে আমি খুব ভালো দেখছি আসলে আগামী দিনটা। এবং পাশাপাশি রাষ্ট্রপতির হাতে যদি ক্ষমতাগুলো ধীরে ধীরে ভারসাম্য আসে এবং রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দেওয়া হয়, শুধু ফিতা কাটা না, ফিতা কাটার বাইরেও অনেক কাজ আছেন রাষ্ট্রপতি করতে পারেন, এবং সেই কাজগুলো যদি তাদেরকে রাষ্ট্রপতিকে দেওয়া হয়, ন্যস্ত করা হয়, তাহলে কিন্তু দেখুন বর্তমানে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যস্ততা এবং যে পরিশ্রম করছেন উনি 24/7, আমরা তো তাকেও একটু রিলিফ দিতে চাই। তো রাষ্ট্রপতি যদি কিছু কাজ করেন, তাই না? তো সুতরাং রাষ্ট্রপতি যদি কিছু দেশের জন্য কিছু কাজ করেন যেগুলো নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, নট সরকারি বা দলীয় পয়েন্ট থেকে নয়, তাহলে তো সেটা ভালো হবে। আমি তো মনে করি সেটা হোক। অবশ্যই। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে যদি আসি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং ধন্যবাদ সময় দিয়েছেন। সবাই আমরা চাই আমাদের রাষ্ট্রপতি নিরপেক্ষ হবে না। আমাদের একজন অতিথিও বলছিলেন দিন শেষে দায়িত্বর ভারসাম্যের পাশাপাশি নিরপেক্ষতার জায়গাটি, জবাবদিহিতার জায়গাটি আসলে সামনের দিনগুলোতে প্রধান হয়ে দাঁড়ায়। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সেই নিরপেক্ষতার জায়গাটি আমরা আসলে বাংলাদেশের যে রাজনীতি সেখানে কি আসলে তৈরি করতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতির যদি আমরা যে সংস্কার চেয়েছি আমাদের জুলাই সনদের মধ্যে, রাষ্ট্রপতিকে যদি আমরা কিছু ক্ষমতা দেই, ক্ষমতার ভারসাম্য আনয়নের যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এটা যদি থাকে তাহলে রাষ্ট্রপতি পদটা মোটামুটি একটা বলা যায় যে সম্মানজনক জায়গায় যাবে এবং গ্রহণযোগ্যতাটা ভালো থাকবে। সেক্ষেত্রে
এমন একজন রাষ্ট্রপতি যদি থাকেন যিনি সকলের অভিভাবক তুল্য থাকবেন, যাকে নিয়ে প্রশ্ন থাকবে না বা যার ব্যক্তিত্বটাও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা সবার জন্য খুবই ভালো হবে। কারণ আমাদের যে রাষ্ট্রপতি পদটা, এটা কিছুটাই আলংকারিক হয়ে গেছে এখন। এবং সবচাইতে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির যে তেমন কোনো কাজ নাই, এবং মানুষ খুব দুষ্টামি করে বলে ওনার কবর জিয়ারত ছাড়া কোনো মাজার জিয়ারত ছাড়া ওনার আর কোনো ফাংশন নাই, বা ফুল দেওয়া ছাড়া কোনো ফাংশন নাই। এই জায়গাটা আমি মনে করি যে এটা পরিবর্তন হওয়া দরকার। আর রাষ্ট্রপতি, আমাদের যতটুকু মনে পড়ে, একবার শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন রাষ্ট্রপতি ছিলেন, উনি একবার একটা সম্ভবত একটা পরামর্শ বিবেচনার জন্য সংসদে আবার ফেরত পাঠিয়েছিলেন। এরপর আমরা দেখেছি যে সেটা কিন্তু আর দ্বিতীয়বার আবার সংসদের সুপারিশ নিয়ে যায়নি। অর্থাৎ রাষ্ট্রপতির যে একটা ক্রেডিবিলিটি, ওনার যে একটা মতামত, সেটাও যেমনি গুরুত্বপূর্ণ, সংসদও আবার সেটাকে গুরুত্ব দিয়েছে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ব্যক্তিত্ব, রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা দরকার। আমি একমত যে আমরা চাইবো আমাদের আগামীকাল আমাদের বিরোধী দলের মিটিং আছে, সেখানে হয়তো আমরা রাষ্ট্রপতি পদে বিরোধী দল থেকে কাকে প্রার্থী দেওয়া হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা চাইবো মানে নিশ্চয়ই আলোচনা এর মধ্যে তো কিছু হয়েছে প্রাথমিকভাবে। আলোচনা এখনো শুরু হয়নি। আগামীকাল একটা মিটিং ডাকা হয়েছে বিরোধী দলের নেতার বাসায়। 11টা 11:30 দিকে মিটিংটা হবে। সরি। তো আমরা আশা করছি যে সেখানে আমরা চেষ্টা করব এমন একজন প্রার্থী বিরোধী দল থেকে দেওয়ার জন্য যিনি দেশের মানুষের কাছে, এটাও একটা ভালো প্র্যাকটিস হবে যে সরকারি দল একজনকে দিবে, বিরোধী দল একজনকে দিবে। সেই মধ্যে হয়তো শেষ পর্যন্ত সংসদের মোটামুটি চূড়ান্ত, কিন্তু পিপলের মধ্যেও এটা নিয়ে একটা আলোচনা হবে। সবাই দেখবে যে আসলে কে হলে ভালো হতো, এই আলোচনাগুলো থাকবে। এটা আমি মনে করি একটা নতুন মাত্রা যোগ করবে। আর অবশ্যই, তবে সেই নতুন মাত্রার পাশাপাশি যে বিষয়টি সবাই বারবার বলছে যে ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে নিরপেক্ষতা। ফজলে হুদা বাবুল, আমরা এই বিষয়টি আপনার কাছে জানতেই চাই। হয়তো প্রার্থীর ক্ষেত্রে আপনারা সেই মানুষকেই বেছে নেবেন যিনি সবার কাছে গ্রহণযোগ্য এবং একই সাথে নিরপেক্ষ হিসেবে থাকবেন, কিন্তু যে ক্ষমতার ভারসাম্যের কথা বারবার বলা হচ্ছে, এবং আমরা জানি যে সংবিধান সংশোধনের প্রক্রিয়ার মধ্যেও হয়তো সামনের অধিবেশনে আমরা দেখতে পাবো আপনাদের সংসদ সদস্যদের, সেখানে কি এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে? তাহলে আগামী যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তাকে নিশ্চয়ই সেই ক্ষমতার ভারসাম্যের মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ মঞ্জু ভাইকে। সালাম। সহ-আলোচক বড় ভাই জুবায়ের বাবু ভাইকে প্রথম পেলাম। তানিয়া রহমান 71 টিভিতে আসলে ভালো লাগে এখন। বিষয় হচ্ছে জুলাই সনদে রাষ্ট্রপতির পরিধি, কাজের ক্ষমতার ভারসাম্য, এসব নিয়ে আমরা সবাই ঐকমত হয়েছি এবং বিএনপিও কিছু কিছু বিষয়ে একমত হয়েছে। তো যে সেগুলো রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন, আমরা সেটা জুলাই সনদ অনুযায়ী আমরা সেটা করব। 1, 2, আপনি যে কথাটা বলেছেন যে একজন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য সবার কাছে, এটা হতে পারে না। বিষয়টা বলেন যে অধিকাংশের কাছে গ্রহণযোগ্য এবং রাষ্ট্রপতি হবার পর উনি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে তো এটা গণতান্ত্রিক দেশে সবার কাছে গ্রহণযোগ্য কেউই থাকে না। মঞ্জু ভাই অনেক স্টাডি করেন ধর্ম নিয়ে, এই জন্য একটু ধর্ম থেকে ইতিহাস বলতে চাই। সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন, সে সময় তার আপন আত্মীয়, রক্তের আত্মীয়রাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, কিন্তু প্রায় সবাই করেছে সে সময়। তো আপনি যে কথাটা বলেছেন, আমি আপনার সাথেই ডিবেটটা করছি, এটা হয় না। হ্যাঁ, অধিকাংশের পছন্দের মানুষই হবেন এবং অবশ্যই সংসদে যিনি নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার পর তিনি যেন সবার রাষ্ট্রপতি হন, আমরা সেটাই চাইব এবং সেরকমটাই রাষ্ট্রপতি হওয়া উচিত। দেখুন, আমাদের মনে আছে উনি বিচারপতি শাহাবুদ্দিনের কথা বলেছেন। বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু একসময় চিফ জাস্টিস ছিলেন, উনি কিন্তু রাষ্ট্রপতিও ছিলেন, কিন্তু মানুষ এখনো যতটা না রাষ্ট্রপতি বলেন তার চেয়ে বেশি বিচারপতিই বলেন। আমি ওই দিনও ভুল করে সাবেক রাষ্ট্রপতি, সে ফ্যাসিস্ট হাসিনার দোসর
যার বিচার কিন্তু এই ওনারা 11 দল চান না। ওনারা 11 দল কেন যেন চুপ্পুর উপর খুব খ্যাপা। তো খ্যাপা হলে তো চুপ্পু 3 বছরের চুপ্পু, আরেকটা হচ্ছে দীর্ঘদিনের চুপ্পু। তো আপনারা কোন চুপ্পুর বিচার করবেন? তো সেজন্য ওইটা বলতে যে আমি ওই দিন বলছিলাম যে স্পিকার আব্দুল হামিদ, কিন্তু উনি তো তার উপরেরও একটা পোস্ট পেয়েছিলেন, রাষ্ট্রপতি। তো ওনারা ওনাদের কাজের মাধ্যমে হয়তো ওই কাজটা বেশি করেছেন। তো রাষ্ট্রপতি যখন একজন মানুষ হবেন, তার সেই সময়কালের কর্মক্ষেত্র দিয়ে, কর্মপরিধি দিয়ে, কর্মক্ষমতা দিয়ে, তার কার্যকলাপ দিয়ে উনি কিন্তু মানুষের মাঝে বেঁচে থাকবেন। এবং আমরা দেখেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক সময়, যদিও অনেকে তাকে অন্য দোষে দোষী করেন, একসময় একটা রিভোল্ট হওয়ার কথা ছিল, কিন্তু তখনকার রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেটা রুখে দিয়েছেন। আমি এই জন্য এটা বলছি যে রাষ্ট্রপতি কিন্তু শুধু ফিতা কাটার রাষ্ট্রপতি এখনো কিন্তু নয়। রাষ্ট্রপতি চাইলে, যে কথা এসেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু বিল ফেরত দিয়েছেন, এখনো অনেক অধিকার আছে। এখন ওই রাষ্ট্রপতিটা কতটুকু তার অধিকারটা দেশের স্বার্থে চর্চা করেন সেটা বড় কথা। আমরা আসলে সেই রকমই রাষ্ট্রপতি এখনো চাই। রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধান, এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি আচার্য এখনো, তাই তো বাবু ভাই? জি। তো অনেক কাজ, কিন্তু অনেক কাজ করেনও তারা, কিন্তু করার মতো সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমরা চাই। এবং যিনি হোক, তিনি যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুনাম, বাংলাদেশের কে বিশ্বের দরবারে তুলে ধরা, রাষ্ট্রের অভিভাবক হিসেবে সকলের জন্য কাজ করেন। একটা উদাহরণ এই ফাঁকে আবারও দিতে চাই। আমি যখন ছাত্র, আমি ফরচুনেটলি উপাচার্য মনিরুজ্জামান স্যারকে পেয়েছি। ফরচুনেটলি আমি আমাদের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ স্যারকে পেয়েছি ভিসি হিসেবে। আবার 96-এর দিকে কিন্তু আমি পেয়েছি একে আজাদ চৌধুরীকে। উনি একদম নিখাদ আওয়ামী লীগের মানুষ, কোনো বিয়ে নাই। উনি আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন, উপদেষ্টা থেকে উনি পদত্যাগ করলেন। এবং আমার কাছে, আমি ওনাকে নিয়ে যতগুলো অনুষ্ঠান করেছি, আমি বিতর্কের একটা সংগঠনের সভাপতি ছিলাম, সে কারণেই আমি কোনোটাতে তাকে অনিরপেক্ষ দেখিনি। উনি জানতেন আমি ছাত্র দলের ছেলে, জানবার পরও আমি ওনার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা দেখেছি। কাজেই আমি এটা বলতে চাই, এই কথাটা দিয়ে এটাই বলতে চাই যে মানুষের অতীত যেটাই থাক, আপনি যখন বিচারকের আসনে বসবেন, আপনি যখন জাজমেন্ট করবেন, আপনার আসনটা কিন্তু সম্মানিত, আসনটা কিন্তু আপনার দেশের একটা সাংবিধানিক সর্বোচ্চ সাংবিধানিক। সেই আসলে বিএনপি কাকে ভাবছে, এটা তো বিএনপি কাকে ভাবছে এটা তো একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আসবে। আমাদের দীর্ঘদিন, যদিও মাসুদ কামাল ভাইয়েরা বলছেন যে আবারও সেই প্রধানমন্ত্রী নমিনেশন দিবেন, উনি এটা নিয়ে খুব সোচ্চার, আমার সাথে কয়েকটা ডিবেটও হয়েছে। তো না, এটা আমার মনে একটু আছে, উনি তো প্রধানমন্ত্রী হিসেবে দিচ্ছেন না, উনি তো দলের চেয়ারম্যান হিসাবে, মানে এটাতেই আমি আসছি। যে ইস্যুটি নিয়ে আসলে এখন আমরা আলোচনা করতেই চাই, সেটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের এখনকার যে সম্পর্ক। জুবাইরবাবু, আপনার কাছে যদি আসি, কেন মনে হচ্ছে, মানে যদি জানতেই চাই যে ভারতের এই আচরণটি, একদিকে আমরা দেখছি তারা বলছে যে আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, আমাদের সাথে তাদের বাণিজ্যিক, অর্থনৈতিক নানা রকম সম্পর্কের বিষয়গুলো আছে, সেখানে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার নানা কর্মকাণ্ডকে এক ধরনের কিন্তু সুযোগও করে দিচ্ছে। এই আচরণটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আপনি তো মানে এখনকার কথা বললেন। আপনি যদি একদম ভেরি বিগিনিং আপনি আসেন, আপনি জানেন যে 1965-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, তারপরেই কিন্তু রয়ের সৃষ্টি, এবং রয়ের সৃষ্টির প্রথম অপারেশন ছিল পাকিস্তানকে দুটি ভাগ করা। আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা পাকিস্তান দ্বারা নির্যাতিত ছিলাম, এবং বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা এত নির্যাতিত হয়েছি যে আমরাও তখন কিন্তু পাকিস্তান থেকে বাঁচতে চেয়েছিলাম। এই সুযোগটা কিন্তু ভারত নিয়েছে 1971 সালে। তা আপনি দেখবেন যে এই যে 1965-এর পর থেকে একদম এখন পর্যন্ত ভারত কিন্তু সবসময় তার অবস্থান এরকম ছিল, এটা নতুন কিছু না।
এবং ভারত সবসময় চাচ্ছিল যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে। ইভেন আপনি যদি 1971-এর দিকে আপনি থাকান, যে যুদ্ধের শেষের পরে যখন যেটা আমাদের যেটা যে সরকারটি ছিল, তো যুদ্ধকালীন যে সরকারটি ছিল, সেই সরকার প্রধানরা যখন বাংলাদেশে আসে প্লেনে উঠে, সেই প্লেনে কিন্তু ভারতের অনেক আপনার কি বলে আমলারা উঠে যাচ্ছে। কেন? তারা বাংলাদেশে এসে মানে বাংলাদেশকে তারা প্রশাসনিক তারা দিবে। তো এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি। এবং পাশাপাশি আমরা ভারতের প্রতিটা জায়গায় কিন্তু বাংলাদেশকে একটা দাবিয়ে রাখার একটা কৌশল সবসময় ছিল, আজকে নতুন না। এখন বাংলাদেশের রাজনীতিবিদদের নির্ধারণ করতে হবে যে ভারতের সাথে আমি আসলে কিভাবে আমার সম্পর্কটা আমি তৈরি করব। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী, ঠিক আছে, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। ভারতও কিন্তু একইভাবে, ভারত কিন্তু তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, আমাদেরকে চেঞ্জ করতে পারবে না। এই জায়গাটাতে যদি আমরা অবস্থান নেই যে আমরা যেমন প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, তোমরাও কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, সুতরাং সেই হিসাবে তোমার অবস্থানটা তুমি ঠিক রাখো। এবং যে কারণে বিএনপির একটা যে পররাষ্ট্র নীতি, যেটাকে আমি বলি যে সবার আগে বাংলাদেশ, সব কিছুতেই সবার আগে বাংলাদেশ, এবং পররাষ্ট্রের ক্ষেত্রে এই নীতিটা আমি মনে করি আক্ষরিক অর্থে খুবই ভালো একটা নীতি। যদি এই নীতিতে বিএনপি থাকে, যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটি বললেন যে একদিকে হাসিনাকে তারা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় তো দিচ্ছেই, পাশাপাশি রাজনীতি করার সুযোগ দিচ্ছে, অথচ তারা কিন্তু একদম দেখেন হুবহু মিলে যায়। হাসিনা কিন্তু সেম কাজটি করতো, মুখে এক কথা বলতো আমি কি দোষ করেছি, অথচ তার দোষের কোনো হিসাব নাই। তো ভারতের কিন্তু সেম সমস্যা। ভারত কিন্তু প্রতিনিয়ত বলছে যে হাসিনাকে ওখান থেকে এটা করতে দিবে না, ওটা করতে দিবে না, তৃতীয় দেশ করছে হাসিনাকে পাঠিয়ে দেওয়ার জন্য এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আবার দেখছি হাসিনাকে সেখান থেকে রাজনৈতিক বয়ান ছড়ানোর চেষ্টা করানো হচ্ছে। এবং শুধু সেটা না, এই যে এর আগে যেটি একটি ইন্টারভিউ হলো, আপনার মনে আছে কিনা, এবং যিনি নিয়েছেন ইন্টারভিউটা, এই ইন্টারভিউটা কিন্তু আমরা শুধুমাত্র একটা টেক্সট রিটেন পেয়েছি, আমরা কিন্তু তার কোনো আসলে ইন্টারভিউ দিয়েছেন কিনা, আদৌ নিয়েছেন কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক নেগেটিভ তৈরি হয়ে গেল সারা বাংলাদেশে। তো এই যে জিনিসগুলো করছে তারা, এটা তো ভারতের প্রশ্রয়ে মদদে সব কিছুতেই করছে। তো এই জায়গাটাতে আমি একটা কথা বলি যে ভারত কিন্তু সবসময় কারো না কারো ঘাড়ে এসে বসে। তো এখন যেহেতু আওয়ামী লীগ নিয়ে আল্লাহ জানে কার ঘাড়ে বসে আছে ভারত এখন। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে বাংলাদেশকে এটা অনেক আমি যেহেতু যারা ডিপ্লোম্যাট তারা হয়তো আরও ভালো বলতে পারবেন, বাট আমি যেটা মনে করি ভারতকে হ্যান্ডেল করাটা আমাদের জন্য সত্যিকার অর্থেই একটা কঠিন চ্যালেঞ্জ। সেই জায়গায় প্রশ্ন আমি রাখতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে, সেটি হচ্ছে যে এর আগে আমাদের সাথে আরেকজন অতিথি বলছিলেন যে এই যে শেখ হাসিনা 5 অগস্ট উনি এ ধরনের একটি কনফারেন্স করবেন, তিনি এর আগে একটি আমরা দেখেছি পেইড সংস্থাকে ইন্টারভিউ দিয়েছেন, রয়টার্সকে। কিন্তু এটি তো যেহেতু আগে থেকে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তারও আগে থেকে বিষয়টি বন্ধ করবার উদ্যোগের বিষয়ে কি কূটনৈতিক ব্যবস্থা নেবার জন্য বলবার সুযোগ তো ছিল। আপনার কাছে কি মনে হয় যে সেখানে কেন আসলে এটি হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এই প্রক্রিয়াটির মধ্যে নিজেদেরকে যুক্ত করছি, কেন আমরা এখন হচ্ছে প্রতিক্রিয়া দিচ্ছি? না, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, আগেই জানানো হয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা ডাক্তার জাহিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনজনই হাই কমিশনে সরি, হ্যাঁ, এটা আগেই জানিয়েছে। এটা বাবু ভাই আর বাবুল ভাই ঠিকই বলেছেন। আমাদের পক্ষ থেকে সেটা তাদেরকে সতর্ক করা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে সেখানে কোনো অপরাজনৈতিক তৎপরতা চালাতে। কিন্তু আপনারা তো বলছেন, যেমন নাহিদ ইসলাম আজকে বলছেন যে সরকারের অনেকটা আপোষের মনোভাবের কারণেই হচ্ছে এই ঘটনাগুলো করতে পারছে শেখ হাসিনা, সেখানে সরকারের অবস্থানটা খুব একটা কঠোর নেওয়ার যে বিষয়টি সেটা আসলে বাংলাদেশ সেভাবে বার্তা দিচ্ছে না। নাহিদ ইসলাম যেটা বলেছে, নাহিদ ইসলাম বলেছে যে বাংলাদেশে ভারতের যে রাষ্ট্রদূত আছে তাকে ডেকে আর একটু কঠোরভাবে প্রতিবাদ করা দরকার ছিল, উনি এটাই যোগ করেছেন। আপনি দেখেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই স্পষ্ট একটা বার্তা ভারতকে দিয়েছে। এখানে সমস্যা যেটা
সেটা হচ্ছে ভারত যতক্ষণ পর্যন্ত তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন না আনছে, ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশের পক্ষ থেকে এখানে আমরা যতই চেষ্টা করি, যেটা জুবাইর বাবু বলেছেন যে আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে, আমরা হ্যান্ডেল করতে গেলে ভারতকে তার নীতি বদলাতে হবে। ভারত যেটা করছে, যেটা একেবারেই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি একদমই একটা অনৈতিক, সেটা হচ্ছে স্টেট টু স্টেট সম্পর্ক বজায় না রেখে বাংলাদেশের একটা গোষ্ঠী বা একটা দল বা একজন বিশেষ একটা পরিবারের সাথে, মানে শেখ হাসিনা পরিবারের সাথেই ভারতের সম্পর্কটা রক্ষা করছে। এটা একেবারেই মানে একটা রাষ্ট্র টু রাষ্ট্রের যে মানে মিনিমাম সম্পর্কের সৌজন্যতা, সেটার কিন্তু খেলাফ। ভারত যে কাজটা করছে সেটা হচ্ছে, এটা সারা পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে গেছে যে সে বাংলাদেশকে বিবেচনা করে না, সে শেখ হাসিনাকে আলাদা করে বিবেচনা করে। যার কারণে আপনি দেখবেন যে ভারত নিজে কিন্তু এখন একটা সমস্যার মধ্যে পড়েছে। এটা বিবিসি একটা রিপোর্ট করেছে গতকালকে, আমি সেটা শুনলাম। বিবিসি কিন্তু একটা রিপোর্টে ডিটেইল করেছে যে শেখ হাসিনাও এখন ভারতের কথা শুনছেন না। অর্থাৎ বিবিসি রিপোর্টটাতে আমি যেটা শুনলাম যে তারা শেখ হাসিনাকে অনুরোধ করেছে যে সে নেতৃত্ব থেকে যদি সে সরে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগকে একটা রিফর্ম করা, রিঅ্যারেঞ্জ করা যায় কিনা, সেটাতে উনি সাড়া দেন নাই। কিন্তু বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। যদি ভারত বাংলাদেশ এই জায়গায় যদি চিন্তা আমরা করি যে ভারতের সরকার সেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে সে তো দাগি আসামি, সে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত দিয়ে দিক বাংলাদেশের কাছে। সমস্যাটা তো সেখানেই। ভারত যে সমস্যাটা পড়েছে আমি আপনাকে বলি, সেটা হলো যে এই যে শেখ হাসিনার অপশাসন দুঃশাসনকে সাপোর্ট করার কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে ভারতের এই নীতিটাকে কেউ পছন্দ করছে না। তো ফলে এখন ভারত পড়েছে দুটো সমস্যায়। শেখ হাসিনাকে যদি সে আশ্রয় না দেয়, তাহলে সে ভবিষ্যতে তার যে একটা ব্রোকার, তার যে একটা দালাল শ্রেণী তৈরি হওয়ার, সেটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। মনে করবে যে তার দালালরা কিন্তু বিপদে পড়লে তার সাহায্য পায় না। এটা ভারতের জন্য একটা সমস্যা, এটা কিন্তু একটা চাপও তাদের কাছে, তাদের দেশে। ফলে সে একদিকে শেখ হাসিনাকে রক্ষা করার একটা দায় তার আছে, অপরদিকে শেখ হাসিনা একটা কথা বলেছিল, আপনার মনে থাকার কথা, যে ভারতকে আমি এত দিয়েছি যে সে এটার ঋণ সারা জীবনে শোধ করতে পারবে না। সুতরাং শেখ হাসিনাকে সে আশ্রয় দিয়ে সে ঋণটা কিছুটা শোধ করছে। কিন্তু অন দি আদার হ্যান্ড যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, শেখ হাসিনা যেহেতু একদম স্পষ্টত একজন আসামি এবং যার অলরেডি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আইনগত প্রক্রিয়ায়, সুতরাং ভারত যত কথাই বলুক, বাংলাদেশের মানুষের কাছে তার এই নৈতিক পরাজয়টা বা নৈতিক দুর্বলতাটা রয়েছে। আমাদের বাংলা সিনেমায় একটা ডায়লগ ছিল, আমরা ছোটবেলায় শুনতাম, যে মানে ভিলেন নায়ককে বলে যে, সরি, ভিলেনকে নায়িকা বলে যে দেহ পাবি তো মন পাবি না। তো ভারত অ্যাকচুয়ালি ওইটাই করেছে, সে বাংলাদেশের মানুষের মন কোনোভাবেই সে আর পাচ্ছে না। সে আওয়ামী লীগের নেতাদের দেহটাকে সে এখন সংরক্ষণ করছে, কিন্তু এটার বিনিময়ে বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে থেকে ভারতের প্রতি যে মানে সামান্যতম ন্যূনতম মঞ্জু ভাই একটা প্রশ্ন করতে চাই আপনাকে। মঞ্জু ভাই একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন যে দেহ পাবি তো মন পাবি না, দেহ পাবি তো মন পাবি না আপনি বলেছেন। তো বাংলাদেশের জনগণের মানুষের মন পায়নি, তাহলে বাংলাদেশের দেহ কি পেয়েছে ভারত? বাংলাদেশের দেহ পায় নাই। ওই যে মানে বললাম তো, আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতাদের কিছু বডিলি তাদের, আওয়ামী লীগ তো বাংলাদেশ না, আওয়ামী লীগ তো বাংলাদেশ না, ঠিক আছে? আওয়ামী লীগ বাংলাদেশ না। আপনি নতুন দালালের কথা বলে, আরে আওয়ামী লীগের দালালের সাথে তুলনা করেছেন, হ্যাঁ, কিন্তু নতুন দালালও তো তৈরি করা যায়। আমি যেটা বলছি যে ভারত সমস্যা হচ্ছে যে সে যে নতুন দালাল তৈরি করবে, এই জায়গাটাতে মানে আমি বলছি পুরাটি ভারতের পররাষ্ট্রনীতিটা ভারতের পররাষ্ট্রনীতিটা এমন ভাবে বাংলাদেশে ধসে পড়েছে, এটা শুধু বাংলাদেশে না, আর তার অন্যান্য নেভারদের জায়গায়ও। কারণ যার কারণে দেখা গেছে, আপনি 75 এর কথা আপনার মনে থাকার কথা, 75-এ অনেকে মনে করেছিল যে শেখ মুজিবুর রহমানকে ভারত রক্ষা করবে এবং শেখ মুজিবুর রহমানের এইরকম একটা নির্মম পরিণতির পরে ভারত কিছু একটা করবে, কিন্তু ভারত কিন্তু তেমন কিছু করে নাই। তো এবারেও আওয়ামী লীগের লোকেরা আপনি দেখবেন বারবার বলছে যে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা ফিরে আসবে। আপনি ভারতের 2-3 সাংবাদিক আছে না, সুবীর ভৌমিক বা আরো 1-2 আমি দেখলাম, তারা এমন একটা ভাব দেখাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে এখানে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। কিন্তু একটা সিম্পল ঘটনা যে ভারত কিসের ভিত্তিতে এই জিনিসটা করবে। আজকে আমরা দেখলাম যে
ভারতের যে মুখপাত্র তিনি বলেছেন যে যে শেখ হাসিনার বক্তব্যের সাথে তারা একমত না। তো আপনারা শেখ হাসিনার বক্তব্যের সাথে একমত না, কিন্তু শেখ হাসিনাকে আপনারা আবার প্ল্যাটফর্ম দিচ্ছেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যত কথা বলবে তত সে মিথ্যা বলবে, এবং তার পলিটিক্স যেভাবে ব্ল্যান্ডার হয়েছে তার কথার জন্য, তার অপরাজনীতির জন্য। শেখ হাসিনার কথা বলার মধ্যে আমাদের কিন্তু কোনো লস নাই, এবং শেখ হাসিনা যত কথা বলবে তত বেশি তার রাজনীতি, তার ব্যক্তিত্ব, তার অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। ভারত যতক্ষণ পর্যন্ত তার এই নীতিতে পরিবর্তন না আনবে, যে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সাথে না, সে বাংলাদেশকে একটা রাষ্ট্র আকারে বিবেচনা করবে এবং রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা উন্নয়নের জন্য চেষ্টা করবে। দেখেন, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং অনেক ডিপেন্ডেন্সি আমাদের ইচ আদার, একজনের সাথে একজনের আছে। আমাদের ভারতের সাথে ভাষার একটা বিরাট জনগোষ্ঠীর মিল আছে, ভারতের ধর্মের দিক থেকে একটা বিরাট জনগোষ্ঠীর, আমাদের হিন্দু মুসলিম দুইটার স্ট্রং কমিউনিটি আছে সেখানে এখানে। তারপরে সাংস্কৃতিগত ভারতের সাথে আমাদের মিল আছে, ভারতের সাথে আমাদের হেলথ রিজনে, তারপর ট্যুরিজম রিজনে আমাদের প্রচুর কমিউনিকেশন আছে। এবং হিস্ট্রিক্যালি কিন্তু আমাদের মানে এক পর্যায়ে আমাদের এনসাইন হিস্ট্রিটা কিন্তু একই রকম ভাবে প্রবাহিত হয়েছে। সুতরাং ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশের সাথে তার এই সুসম্পর্ক রক্ষা করতে হলে তার এই ব্যক্তি প্রীতি, এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এরকম একটা মানে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসকের প্রীতিটা তার যে কত বড় ভুল, এটা সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই আমাদের এই সংকটটা দূরীভূত হবে, সংকটটা সহজ সমাধান হবে। আদার দেন এটা হিস্ট্রিক্যালি, এটা যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং গতকালকেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে এটা তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা কিন্তু এই অযথা শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা আরো জটিল আকার ধারণ করবে বলে আমি মনে করি। এই সামনের দিনগুলোতে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের আসলে সম্পর্ক কেমন হবে? আমরা তো এক ধরনের বারবারই বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করছি, কিন্তু তাদের নানা কর্মকাণ্ডের কারণে সেটি করা সম্ভব হচ্ছে না। সেই বাস্তবতায় থেকে আবার যদি একটু নাহিদ ইসলামের একটি প্রসঙ্গটি আপনাকে একটু কোট করে বলি, যে জুলাই জাদুঘর তিনি আজকে পরিদর্শন করেছেন, করে যাওয়ার পর সেখানে তিনি বলেছেন যে ইতিহাসের নানা বিষয়গুলো থাকার পরেও বাংলাদেশের সাথে ভারত যা যা করেছে সেই বিষয়গুলো সেখানে স্থান পায়নি, অর্থাৎ ভারতের অংশটি সেটি বাদ দেওয়া হয়েছে। বিএনপি ভারতকে এক ধরনের ভয় পাচ্ছে বলে তার কাছে মনে হয়েছে। আসলে কি তাই? ধন্যবাদ। নাহিদ ইসলাম সরি না, নাইন ইসলাম যেটা বলেছেন সেটা আমি এই প্রশ্ন করেছি ফজলুল্লাহ বাবুলকে, আপনি আছেন আমাদের সাথে, নিশ্চয়ই আসবো আবার। আচ্ছা, ঠিক আছে। নাহিদ ইসলাম হচ্ছে মহান জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ। সো উনি বিরোধিতা করবেন, এটা খুব স্বাভাবিক। বিরোধিতাটা যদি একটু অন্যভাবে হইতো তাহলে এটা মনে হয় আরো সুন্দর হতো। সেটা কি রকম? বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কড়া জবাব আমরা কোনোদিনও কোনো রাষ্ট্রকে দিইনি, যেভাবে এবার আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে অফিসিয়ালি জানানো হয়েছে চিঠির মাধ্যমে। এক, দুই, আরেকটা দেশের হ্যাঁ ভারতের প্রভাব ছিল, এটা সবাই জানে। এটা শেখ হাসিনা ওয়াজেদ নিজেও বলেছে, ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। সো ইট ওয়াজ এ গ্রেট গিভ অ্যান্ড টেক ইন রিলেশনশিপ। যেটা বলছেন যে একটা পরিবারের সাথে সম্পর্ক, মঞ্জু ভাই যেটা বললেন, ওখানে একটু কমপ্লিমেন্ট করে বলতে চাই, শেখ হাসিনা ওয়াজেদের সাথে সম্পর্কটা মূলত গান্ধী পরিবারের, যেখানে রাজীব গান্ধীর বাড়িতে দীর্ঘ 6 মাস ট্রেনিং প্রাপ্ত হয়েছেন উনি, থেকে খেয়ে বড় হয়ে তারপর পাঠিয়ে দিয়েছে। মোদির সাথে শেখ হাসিনার সম্পর্ক আমি যতটুকু মূল্যায়িত করি, এটা হচ্ছে একদম দেয়া নেয়া সম্পর্ক। হাসিনা সেটা নিজেই বলেছেন, সেটা হচ্ছে যা দিয়েছে আজীবন মনে রাখবে। এখন হাসিনার প্রতি সেই কৃতজ্ঞতাটা তারা প্রকাশ করছে, কারণ করে দেখাচ্ছে যে আমি তোমার কাছে কৃতজ্ঞ নই। হ্যাঁ, বিষয় হচ্ছে যে কথাটা বলেছেন, দেহ আর মনের বিষয়। কিন্তু ভারতের গণতন্ত্র নিয়েও আপনি জানেন অনেক প্রকারের কথা আছে। এই গণতন্ত্রটা যদি হইতো সেই সময়ের সেই জওহরলাল নেহেরু এবং তার পিতা বিখ্যাত আইনজীবী মতিলাল নেহেরুর আদর্শের গড়া, কিংবা কংগ্রেসের মৌলানা আবুল কালাম আজাদ, অথবা বল্লভভাই পাটেল, কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনীতিটা হইতো,
তাহলে ভারতের জন্য হতো। এখন যে রাজনীতিটা ভারতে হচ্ছে এটা আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে, আমার মনে হয় আমেরিকাও জানে। আর যদি আগের রাজনীতিটা হতো তাহলে ভারত ঠিকই বুঝতো একবার যদি মন পাওয়া যায় দেহ পাওয়া যায় শতবার। এটা আমার কথা নয়, নির্মলেন্দু গুণের কথা, তার একটা কবিতাই বলেছিলেন। তো আপনি যে বিষয়টা বলেছেন যে নাহিদ সাহেবের কথা, একটা স্বাধীন সার্বভৌম দেশে এখন ওই যে আমাদের একটা রাষ্ট্র পাশের একটা প্রদেশে শুভেন্দু অধিকারী সারাদিন ভারত নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ওটারও কি জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিতে হবে নাকি? এখন এটার তো কোনো অফিসিয়াল ভিত্তি নেই যে ভারত শেখ হাসিনা, এটা আমরা সবাই জানি, এটা প্রতিষ্ঠিত, কিন্তু এটা কি করে নাকি কেউ? তো সে কারণেই হয়তো এটা করা হয়নি আমি মনে করি। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যেটা মঞ্জু ভাই একটা পারফেক্টলি কথা বলেছেন, আমাদের সাথে বিশেষ করে পশ্চিমবঙ্গের, এটা কেরালারও না, এইটা কোয়েম্বাটোরেরও না, এইটা মানে চেন্নাইয়েরও না, মানে মাদ্রাজেরও না, উত্তর ভারতেরও না, এইটা পাঞ্জাবিদেরও সংস্কৃতি না, এইটা এমনকি কানাড়া সংস্কৃতি না যেটা ব্যাঙ্গালোরের, এটা তামিলনাড়ুরও না, এইটা আপনার ওই পাহাড়ের ওই দিকের আপনার সেই কি বলে যেসব প্রদেশগুলো আছে সিকিম বলেন, এগুলারও না। আমাদের সংস্কৃতির সাথে ভারতের সংস্কৃতির একটা চিরন্তন প্রভাব আছে। আমাদের পোশাক আশাকে, আমাদের খাওয়া দাওয়ায়, আমাদের চলাফেরায়, আমাদের সামাজিক এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ। বাংলাদেশের যেটা আমরা ভুল করি মাঝে মধ্যে সেটা হচ্ছে যে আমরা প্রতিবেশী। আসলে আপনি পাঞ্জাবের কিন্তু কালচারটা একটু অন্য ধরনের। আপনি লুধিয়ানায় গেলে এক ধরনের মানুষ দেখবেন, তাদের হাইট এক ধরনের দেখবেন, তাদের আচার আচরণ এক ধরনের, কাশ্মীরে গেলে আরেক ধরনের দেখবেন। আমি কাশ্মীরের কথা বলতে চাচ্ছিলাম তখন। তো কাজেই আমাদের সাথে শুধুমাত্র মজার বিষয় হচ্ছে, আমি একটা খুব অপলক দৃষ্টিতে একটা জিনিস দেখি বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা সব সময় এই কথাটা বলি আমরা তো প্রতিবেশী, আসলে আমাদের চারিদিকে ভারত, আমাদের প্রায় একটু এখানে হালকা হালকা ওইটাকে একটা দিক আমরা গর্ব আছে। তো এইখানে বলতে সিম্বল কি বোঝানো হয় কি জি জি জি। তো এইখানে আমাদের যে সংস্কৃতিটা, এটা আমরা কোনোদিনও ভারতে বিক্রি করতে পারিনি। আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদেরও যে কিছু আছে, আমাদেরও সাহিত্যিক আছে। দেখুন এখানে আমরা যারা আছি প্রায় সবাই গর্ভধারিণী পড়েছি, সুনীলের প্রায় সব বই পড়েছি, তাই না? সমরেশের সব বই পড়েছি, বুদ্ধদেবের সব পড়েছি। আপনি যতগুলো নাম বলছেন, বাংলাদেশে ততগুলো রাইটারের নাম একটা কলকাতার লোক বলতে পারবে না। দিস ইজ মাই পয়েন্ট। ইয়েস, আমাদের কবিদের নাম তারা পড়ে না। তারা আল মাহমুদের একটা কবিতাও কোনোদিনও কলকাতার কোনো অনুষ্ঠানে আবৃত্তি হয়েছে আমি দেখিনি। দিস ইজ দ্য ডিফারেন্স। যে আমাদের রাজনীতিবিদদের সবার এক হতে হবে। ভারতে যে 1.25 বিলিয়ন মানুষ আছে, সেখানে আমাদেরকে বিক্রি করতে হবে, আমাদের পণ্য বিক্রি করতে হবে, আমাদের বাণিজ্যের ভারসাম্য ঠিক করতে হবে, আমাদের পানি আদায় করতে হবে, আমাদের লালন বিক্রি করতে হবে, আমাদের সংস্কৃতি, সভ্যতা, কালচার, আমাদের খাবার বিক্রি করতে হবে। বাঙালিরা যে সর্ষে ইলিশ খায়, এটা কলকাতা পর্যন্তই আছে। আমাদের সর্ষে ইলিশটা কেরালায় খাওয়ানো হয় না, ওখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট নাই। মজার বিষয় হচ্ছে লন্ডনেও আপনি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট দিছে, আপনি যেয়ে দেখবেন আমাদের যে খাবারগুলো, যে চচ্চড়ি বলি আমরা, একটা খাবার আছে, আপনি নারী আরো ভালো জানে, হ্যাঁ, আমরা কি কোনোদিনও এগুলো বিদেশিদের খাওয়াইতে পেরেছি? পারিনি। আমরা বিদেশিদের গুলো খাচ্ছি। আপনি গুলশানে যান, কোন রেস্টুরেন্ট আপনি দেখবেন মেক্সিকান চলে আসছে, কি মেক্সিকান পিজা। আপনার মা দাদিরা যে পিঠা করেছে কোথায়? কিন্তু আপনি যে ভারতের সাথে হয়তো তো আমাদের ভারতের সাথে রাজনীতিটা আমাদের করতে হবে, আমাদের বসতে হবে, আমাদের বিক্রি করতে হবে। আমরা ভারতের টেলিভিশনে দেশে দেখি, আমাদের টেলিভিশন চ্যানেলগুলো ভারতে দেখাতে হবে। এই রাজনীতিটা শেষ পর্যন্ত যখন ফ্যাসিস্ট হাসিনাকেও তারা সুযোগ করে দেয়, সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবার, সেখানে বাংলাদেশের অবস্থানটা
মনে করেন কিনা যে আপনারা যে অবস্থানে আছেন সেটা অনেক শক্ত? কারণ এখনো সবাই মনে করে যে যেভাবে বাংলাদেশকে আরো শক্তভাবে কঠোরভাবে দাঁড়ানোর কথা, সেই জায়গায় কোথাও না কোথাও কিছুটা হলেও হয়তো ছাড় দিচ্ছে বাংলাদেশ। ছিলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিএনপির কি সমস্যা জানেন? বিএনপি পোর খেতে খেতে বিএনপিকে সবাই মনে করেছে বিএনপি শুধু পোর খেয়েই যাবে। কারণ ম্যাডাম খালেদা জিয়া মারা গেলেন এই ভারতের সাথে যুদ্ধ করে 17 বছর। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। তারপরও ওনাদের সন্দেহ যায় না। আর এই 11 দলের মঞ্জু ভাইরা গোপনে বৈঠক করে আর সারাদিন ভারতের বিপক্ষে বলে। সারা দিন রাত বললেও কি কোনো কাজ দিবে? আরে ভাই, আমাদের দেশের কথা তো তামিলনাড়ুতে পৌঁছে না, আমাদের দেশের কথা তো কানাডায় পৌঁছে না, আমাদের দেশের কথা কিন্তু পৌঁছে না রে ভাই। এটা আমাদের বুঝতে হবে। আমাদের পৌঁছানোর জন্য আমাদের তাদের সাথে বসতে হবে, আমাদের এক্সচেঞ্জ করতে হবে যে তোমার কাছ থেকে আমি জিরা নিব, ঠিক আছে, আমার বিক্রমপুরের পুলি পিঠা তুমি নিবা। কিন্তু আমরা এটা বলতে ব্যর্থ হই। আমরা তাদের টেলিভিশন চ্যানেলগুলো এখনো দেখছি, আমাদের কোনো টেলিভিশন চ্যানেলগুলোকে আমরা দিল্লিতে দেখাইতে পারি না। আমি দিল্লিতে থেকেছি 6 বছর, বোম্বেতে 3 বছর, আমি পাইনি আমার চ্যানেলগুলো। তো এই যে একটা আমাদের পার্থক্য, আমাদের রাজনীতিবিদদের সবার এক বাক্যে পররাষ্ট্র নীতিগুলোর ক্ষেত্রে সবাই এক হতে হবে। এবং সেইটা হয়ে আমি বলি, বিএনপি যদি ভারতের সাথে, আবারও একটা কথা বলি, আপনার চ্যানেলে একবার আমি অনলাইনে এই ডেটা দিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার 2001 থেকে 5 শাসন আমলে পাটের অ্যান্টি ডাম্পিং শুল্ক দেয়া হলো। ভারতের সাথে আমরা দেন দরবার করলাম, রাজি হলেন না ওনারা। আমাদের কিন্তু তখন থেকে পাটের চাষের উপর একটা এসেছে। ম্যাডাম খালেদা জিয়া তারপর এটা নিয়ে বিচার চিঠি লিখেছে নরেন্দ্র মোদীকে, উনি রাজি হন নাই। নরেন্দ্র মোদী না, তখন ছিলেন আপনার পাগড়ি পরার মনমোহন সিং। তারপর এটা গেছে আপনার ম্যাডাম খালেদা জিয়া এটা WTO-তে পর্যন্ত নিয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, এবং রায় বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছেন। আপনারা মানে এই যে মানে খামাখা বিএনপিকে, আমি জানি না কেন এই ন্যারেটিভটা তৈরি হয়েছে। আমরা তো রাজনীতিই তো করেছি, ভারত বিরোধী রাজনীতি। ভারতের চোখে চোখ রাখবার কারণেই তো জনাব তারেক রহমানকে আজকে এই আয়নাঘরের মতো জয়েন্ট ইন্টারোগেশন সেলে থাকতে হয়েছে। পক্ষে যারা তারা হচ্ছে গোপনে বৈঠক করছে, কিন্তু উপরে করেছে। মুজিবুর রহমান মঞ্জু, আসলেই কি আপনারা এরকম বৈঠক করেছেন ভারতের সাথে? কাকে আমাকে জিজ্ঞেস করছেন? না, উনি যেটা বলেছেন যে জামাতকে ইঙ্গিত করে বলেছেন যে জামাতের সাথে ভারতের, আপনারা তো জামাতে জুটে আছেন না আপনারা? হ্যাঁ, আমি সেটাই বলছি, উনি জামাতকে মেনশন করে বলেছেন। বিষয় হচ্ছে যে দেখেন, এই যে কতগুলো আমাদের ক্ষুদ্র রাজনীতি, সেটা হচ্ছে কারো সাথে কারো বসা বা না বসা, এটা আমি মনে করি, আমি বাবুল ভাইয়ের সাথে একমত যে আমাদের এই ক্ষুদ্র চিন্তা রাজনীতির একে অপরকে অপবাদ দেওয়ার জায়গা থেকে সরে আসতে হবে। প্রথম কথা হচ্ছে, ভারত বিরোধী রাজনীতি আমরা কেন করব? কারণ আমি একটা দেশের বিরোধী কেন হব, বা বাংলাদেশ বিরোধী আরেকজন কেন হবে? কথা হচ্ছে, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, অবশ্যই সেটার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এর মানে এটা না যে আমি তার সারা জীবন তার পদানত হয়ে থাকবো, তার কথায় চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে নীতিটা গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে যেটা ফজলুদ্দাহ বাবুল ভাই বলেছেন যে এবারেই প্রথম এ ধরনের কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু সেরকম না। ইন্টারিমের সময় আপনি দেখেছেন যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে আপনার সীমান্ত হত্যার ব্যাপারে। আমাদের ভারতের সাথে বেসিক্যালি আমরা তো দেখছি ডাকা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ভারত তো কোনো কিছুই হচ্ছে শুনছে না কথা। তানিয়া, সেটা তো সেই কথাটাই তো আমি বলেছি যে এটা তো ভারতের পররাষ্ট্রনীতির ফেলিওর। ভারতের যেই পররাষ্ট্রনীতিটা সে গ্রহণ করেছে, সে চায় বিএনপিকেও সে তার প্রধানত বানাতে চায়, সে জামাতের সাথে গোপনে বৈঠক করতে চায় কেন? প্রত্যেকটা জিনিসে সে চায় যে সবাই তার করেছে বলে তো আসলে বিভিন্ন জায়গায় খবরও আছে। সেটা আমি বলছি, আমি ভারতের জায়গাটা থেকে বলছি যে সে বিএনপি যদি তার সাথে আজকে হাত মিলিয়ে ফেলে, তাহলে সে মানে তার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে এখানে হাত মেলানোর প্রশ্ন আসবে কেন?
এখানে বশ্যতা স্বীকারের প্রশ্ন আসবে কেন? এখানে প্রশ্নটা তো হচ্ছে আমার সাথে তোমার যে বিষয়গুলো আমাদের দেনা পাওনার বিষয়। একটা জিনিস সত্য, আমি আমার স্বার্থ দেখবো, ভারত ভারতের স্বার্থ দেখবে। ভারতের কাছে আমার স্বার্থ কি? ভারতের কাছে আমার স্বার্থ হচ্ছে আমার পানির ন্যায্য হিস্সা, আমার সীমান্তে সে যেভাবে আমাকে বৈষম্যের শিকার করে, আমার লোকজন হত্যা করে, সেটা না করা। আর সবচাইতে বড় ইস্যু হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্সে সে ইন্টারফেয়ার করবে না। আমিও ভারতের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করবো না, এবং সেই জন্যই তো ভারত আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি যেটা করেছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, এটা তো ভারত নিজের স্বার্থেই করেছে। কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আমাদের দেশে এসে আশ্রয় নেয় বা আমাদের এখানে থাকে, আমাদের জেলখানায় ছিল, আমাদের এখান থেকে পরের বড়ুয়া, তারপরে আরো দুই একজনকে এভাবে আমাদের কিন্তু তাদের কাছে আমরা হস্তান্তর করেছি। কিন্তু দেখেন তারা কিন্তু এখনো ওসমান হাদি হত্যাকারীকে মানে হস্তান্তর করে নাই, শেখ হাসিনার মতো একটা ফাঁসির আসামিকে তারা এখন হস্তান্তর করছেই না। তো ভারতের এই জায়গাটায় একটা জিনিস ভারত যতক্ষণ পর্যন্ত না বুঝবে, আমাদের শৈশবে মনে আছে, বাবুল ভাই ভালো বলতে পারবেন, আমাদের এখানে কপিল দেবের পোস্টার, সচিন টেন্ডুলকারের পোস্টার, আজহারউদ্দিনের পোস্টার ঘরে ঘরে লাগানো ছিল। কিন্তু এখন আপনি কোথাও ভারতীয় প্লেয়ারদের কোনো পোস্টার দেখবেন না, মিডল ক্লাসেও দেখবেন না, গ্রামে গঞ্জেও দেখবেন না। তাহলে এটা তো ভারতের বোঝা দরকার যে আমাদের দেশের মানুষ এই খেলাধুলা ক্রীড়া সংস্কৃতির জায়গা থেকেও আস্তে আস্তে ভারতকে পরিহার করা শুরু করেছে। এটা কিন্তু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির বা ব্যক্তির ইস্যু না, এটা একদম ওভারঅল একটা অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং এটার জন্য দায়ী ভারত, আমরা মোটেও দায়ী না। তো সেজন্য বলছি যে আমাদের এই জায়গাটায় ভারতকে বোঝাতে হবে, এবং ভারতের যারা এই ধরনের একচক্ষু নীতিতে বিশ্বাস করেন বা একচক্ষু নীতির বাইরে যে সমস্ত মানবাধিকার কর্মীরা আছেন, তাদেরকে এটা বুঝিয়ে কনভিন্স করতে হবে। এটা ভারত সরকার যদি তার এই নীতিটা পরিবর্তন না করে, সে যদি কোনো একটা বশ্যতার জায়গা থেকে বাংলাদেশকে সে না দেখে, সে যদি বাংলাদেশকে সম্মানের জায়গা থেকে দেখে এবং একজন প্রতিবেশী আকারে দেখে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্লোবালাইজেশনের পরিস্থিতি এমন জায়গায় এসেছে। আমি সেদিন দেখলাম ভারতের যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, তিনি বলছেন যে বাংলাদেশ দখল করতে তাদের নাকি 1 মিনিটও লাগবে না। এই যে দখল করতে লাগবে না বা এক ধরনের নিরাপত্তার বিষয়টি নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই জুবাইর বাবু। সেটি হচ্ছে শেখ হাসিনার রয়টার্সের দেয়া ইন্টারভিউ এবং তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানা ধরনের উস্কানি, এবং যখন হচ্ছে 5ই অগস্টে তার এই কনফারেন্স, এর মাঝে এই বিষয়কে সামনে রেখে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছে, এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং অনেক বিশ্লেষক এটাও বলছেন যে বিভিন্ন জায়গায় যে বোমার মতো ঘটনা আসলে আমরা দেখেছি, আমরা গণমাধ্যমও তো সেটা কভার করেছি, যে মেট্রো রেলের নিচে বোমার মতো একটি জিনিস পাওয়া যাওয়ার পর এবং সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ এক ধরনের আতঙ্ক তৈরি করা, এক ধরনের নিরাপত্তাহীনতায় আছে বাংলাদেশের মানুষ, এটি বাইরে অনেকটা হচ্ছে প্রতিষ্ঠিত করবার যে জায়গাটি, এটি আপনার কাছে কি মনে হয় যে এত গোয়েন্দা সংস্থা আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কি পরিকল্পনা করছে তারা? একটা বিষয় আমি একটু আপনাকে বলি, ভারতের চোখে আমরা কিন্তু কোনো রাষ্ট্র না, ভারতের চোখে আমরা একটা বাজার। আপনি যদি ভারতের সাথে আমাদের টোটাল, বড় ভাই বলেছেন যে ভারতের সাথে আমাদের অনেক কিছু আছে, ব্যবসা বাণিজ্য, এই বিভিন্ন কিছু, আপনি যদি টোটাল হিসাবটা দেখেন, ভারত কিন্তু প্রতি বছরে যেমন বাণিজ্য ঘাটতি আছে আমাদের 8 বিলিয়ন ভারতের সাথে। তারপরে হচ্ছে ভারতে আমরা চিকিৎসা বাবদ যাই, বিলিয়ন বিলিয়ন ডলার আমরা সেখানে খরচ করছি। আপনি জানেন কিনা, ভারতে আমরা হচ্ছে 2nd লার্জেস্ট টুরিস্ট, ভারতের প্রায় 23% টুরিস্ট হচ্ছে বাংলাদেশি ভারতের। এবং ভারতের যে ট্যুরিজমের ইনকাম, সেই ইনকাম অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা কিন্তু বছরে প্রায় শুধু ট্যুরিজম বাবদ বোধহয় 8 থেকে 10 বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি শুধু ট্যুরিজমে। আচ্ছা, তার মানে হচ্ছে টোটাল হিসাবটা যদি করেন, বাণিজ্যিক ভারসাম্য, হ্যাঁ বাণিজ্যিক ভারসাম্য, এই তো সেটাই বললাম যে 8 বিলিয়নের কথা বললাম। হ্যাঁ, তো সবকিছু মিলে আপনার প্রায় ভারত কিন্তু প্রতি বছরে বাংলাদেশ থেকে 50 বিলিয়নের মতো অ্যারাউন্ড নিয়ে যেত বাংলাদেশ থেকে, 50 বিলিয়ন। এটা কিন্তু খুব খুব সাধারণ বিষয় না। হাসিনা আমলে একটু অ্যাড করি, কমপ্লিমেন্ট করি, এই ফ্যাসিস্ট আমলে সারা পৃথিবীর মধ্যে ফরেন এক্সপার্টদের রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের স্থান ছিল 4র্থ সারা পৃথিবীর মধ্যে, মানে ভারতীয় রেমিটেন্সের ভিতরে, ভারতের রেমিটেন্সের ভিতরে। হোয়ারএস
আমরা যে রেমিটেন্স ইনকাম করি সেখানে এই পুরো লিস্টে ভারত নাই। ভারত নয়। আপনি পয়েন্টটা বুঝেন তো। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের চোখে আমরা একটি বাজার। ভারত কখনো আমাদেরকে রাষ্ট্র হিসাবে দেখে নাই। আমার মনে হয় না 71-এর পর থেকে তারা কখনো দেখেছে। তারা রাষ্ট্র এই বাজারটা বড় হতে দিয়েছে, তারা এই বাজারটাকে সুন্দর করতে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তারা আমাদেরকে সবসময় বাজার ভেবেছে, এবং যেই কারণে আপনি দেখবেন যে এই যে আমরা যেটা বলছি যে পলিটিক্যালি তাদের সাথে আসলে কিভাবে আমরা আচরণটা করব। আচরণটা তখন করবেন আপনি যখন রাষ্ট্র বনাম রাষ্ট্র হয়। আমরা কিন্তু আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষ ভারত বিরোধী না, ভারতের নীতি বিরোধী। সো এই যে নীতিগুলো তারা প্রণয়ন করে বাংলাদেশকে কেন্দ্র করে, সেটা কিন্তু হচ্ছে এই বাজার কেন্দ্রিক নীতি। কারণ বাংলাদেশটাকে যেহেতু তারা বাজার মনে করে সেই হিসাবে, সুতরাং এই বাজারে তো তাদের লোকজন লাগবে, এই টাকাটা উঠাবে, মানে ভাড়া দিবে, টাকা উঠাবে, এই লোক লাগবে না? এই লোক রাখার জন্য তারা এই আওয়ামী লীগকে সবসময় পছন্দ ছিল, পছন্দের তালিকা তারা প্রথম। তাছাড়া তো জামাত ইসলাম, তো আপনি জানেন যে জামাত ইসলাম তো অ্যাকচুয়ালি ভারতীয় পার্টি, ভারতে তার প্রতিষ্ঠান, এবং বাংলাদেশ আমি যেটা বলি মাল্টিন্যাশনাল কোম্পানির মতো। এবং এই মাল্টিন্যাশনাল কোম্পানি জামাত ইসলাম আপনি দেখেন বাংলাদেশের একমাত্র বিদেশি দল বাংলাদেশ এই মুহূর্তে। সো এই যে ধরেন আজকে ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন তাদের একটা এক্সিবিশনের ভিতরে যেভাবে তারা সাজিয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি টবি সহ, সেখানে যেটা নিয়ে বিতর্ক আছে যে সেখানে জিয়াউর রহমানের ছবি নেই। তো এই যে বিষয়গুলো দেখলে আপনি টোটালটা দেখবেন যে তারা কিন্তু এখন বাংলাদেশে আমার মনে হয় যে তারা নতুন দালাল খুঁজছে। বড় ভাইয়ের ভাষায় বললাম যে দালাল, নতুন দালাল খুঁজছে। নতুন দালাল হয়তো পেয়েও যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। আপনি যখনই দেখবেন যে এই ধরনের ভক্তিগুলো করে তারা, কেউ কেউ যেমন এই যে শেখ মুজিবকে বিশাল ফলাও করে আবার নতুন করে নিয়ে আসা, এটা কিন্তু অতিভক্তির লক্ষণ। ঠিক আছে, শেখ মুজিব হচ্ছে ভারতের প্রতীক। আমাদের বাংলাদেশে ভারতের প্রতীক হচ্ছে শেখ মুজিব। সেই শেখ মুজিবকে আমি আবার ফলাও করে মানে আমার সামনে নিয়ে আসছি। তার অবদানকে আমি অস্বীকার করছি না, তার অবশ্যই বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তার অনেক অবদান রয়েছে। এই যে জামাতেরও অনেক ভুল রাজনীতি আছে, আমি মনে করি বাংলাদেশে এই ভুল রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা সত্যিকার অর্থে ভারতের সাথে যদি আমরা একটা ভালো জায়গা অবস্থানে, রাজনৈতিকভাবে ভালো অবস্থানে যেতে চাই, রাষ্ট্র বনাম রাষ্ট্রে। তাহলে প্রথমে ভারতের থেকে এটা বোঝাতে হবে যে আমরা বাজার না, আমরা রাষ্ট্র। তো এই কাজটা প্রথমে আমাদের করতে হবে, এবং সেটার জন্য একটা সম্মিলিত একটা প্রচেষ্টা, সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। কিন্তু যখন বিরোধী দলের এই ধরনের আচরণ হয় তখন কি আসলে সব রাজনীতি না? জামাত ইসলাম দেখেন, জামাত ইসলাম কিন্তু ভুল আজকে থেকে করেনি। 1947-এ তারা ভুল করেছিল, তারা 1971 সালে ভুল করেছিল, রাজনৈতিক ভুল। তারা 86-তে ভুল করেছে, রাজনৈতিক ভুল। ইভেন 24-এর পরে জামাত ইসলামের হাতে একটা দারুণ সুযোগ আসছিল তাদের সমস্ত ভুলটাকে ঢেকে একটা সুন্দর রাজনীতি করার। কিন্তু আমরা কি দেখলাম? আমরা কিন্তু ভয় পেয়ে গেলাম, যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু হয়ে গেল। তো এই যে সমস্ত কিছু মিলে জামাতের, আমি মনে করি তারা সবসময় রাজনীতিতে ভুল করে। তো রাজনৈতিক ভুলটা যদি তারা না করে, বরং তাইলে কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, এবং যেই বাংলাদেশটাকে আমরা নিয়ে যেতে, ওই যে সংস্কার বলি না, জুলাই সনদ, আমাদের মঞ্জু ভাই যখন প্রথমে শুরুই করলো জুলাই সনদ দিয়ে, তো জুলাই সনদ ততক্ষণ পর্যন্ত, এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ভিতরে সংস্কার প্রতিষ্ঠা না করবেন। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে প্রশ্নটি, আপনার কাছে কেন মনে হচ্ছে বিএনপি তার 31 দফার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি পালন না করেই জুলাই সনদ যে অক্ষরে অক্ষরে পালন করার কথা বলছে, সেখানে একটা আপনার কথাতে মনে হচ্ছে আপনি একটু অবিশ্বাসী করছেন? আমি আজকে আমাদের একটা মিটিং ছিল, ওই একটা নেজাম ইসলাম পার্টির, ওদের মিটিং এই আমি কথাটা বলেছি যে আপনি দেখবেন যে বিএনপির যে 31 দফার সূচনাতেই তারা বলেছে যে তারা প্রতিহিংসার রাজনীতির চর্চাটা করবে না। তো এই জন্য আমি বলেছি যে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সিলেটে, হবিগঞ্জে ছাত্র নেতাদের বিভিন্ন কথাকে কেন্দ্র করে তারা এক ধরনের প্রতিশোধ স্পৃহা, যার কারণে হবিগঞ্জে কিন্তু একটা ছেলে চোখ নষ্ট হয়েছে, আলিফ নামের একটা ছেলে। আর ঢাকায় আমরা দেখলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আলিয়া মাদ্রাসার দেখলাম যে অনেকগুলো গ্লাস ভাঙছে বিএনপির যুব দলের, ছাত্র দলের ছেলেরা গিয়ে। তো এই যে ধরেন প্রতিশোধ, প্রতিহিংসা, সামান্য নিজেদের মধ্যে যারা জুলাই আন্দোলনে একসাথে ছিল তাদের মধ্যে
এক ধরনের কথার পার্থক্য নিয়ে এ ধরনের প্রতিশোধ প্রতিহিংসাটা আমি বলেছি যে এটা 31 দফার লঙ্ঘন। এরপরে 31 দফার 8ম এবং 9ম দফায় আপনি দেখবেন ওখানে বলা আছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে নিয়োগে বিএনপি এক ধরনের সর্টিং করবে এবং এই দলীয়করণের জায়গাটা থেকে বেরিয়ে এসে মেধা এবং যোগ্যতার জায়গাটাকে প্রায়োরিটি দিবে। কিন্তু আমরা দেখেছি যে বিএনপি পর্যন্ত যতগুলো নিয়োগ দিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কোনো প্রসেস ফলো করা হয়নি, সেটা দলীয়ভাবেই তারা নিয়োগ দিয়েছে। তো সেই জন্য, এবং এর বাইরে আরো অনেক কিছু আছে, যেমন প্রতিশ্রুতি ছিল যে ইলেকট্রিসিটির দাম বাড়ানো হবে না, গ্যাসের ব্যাপারে এক ধরনের প্রক্রিয়া করবে, অনুসন্ধান করবে, বিএনপির এই স্থায়ী পদক্ষেপ নেবে। 31 দফার প্রতিশ্রুতির সাথে জুলাই সনদ প্রতি মানে বাস্তবায়নের সম্পর্কটা যদি একটু বলতেন, মানে কেন মনে হচ্ছে দুটো তো দুই জিনিস, একটা তো দলের আরেকটা তো রাষ্ট্রের। জুলাইয়ের বিষয়গুলোই তো 31 দফার আলোকে কিন্তু জুলাই সনদ হয়েছে। আপনি জুলাই সনদে দেখবেন যে প্রথম যেটা করা হয়েছে সাংবিধানিক সংস্কার, এটা বিএনপির 31 দফা এটা আছে। বিএনপির 31 দফায় আছে এই বিচার বিভাগকে তারা পৃথক করবে, বিচার বিভাগকে স্বাধীনতা দিবে, এটাই তো জুলাই সনদে আছে। সুতরাং যারা বিএনপির 31 দফারই প্রথম দফায় লঙ্ঘন করে, 8ম 9ম দফারই কোনো মানে বাস্তবায়ন করে না। ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। জুলাই সনদের, আচ্ছা আমি বলছি, জুলাই সনদের অক্ষর অক্ষরে বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতাটা সেখানেই হয় না। যে বিএনপি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো করছেন। আপনি দেখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বলেছেন যে 6 মাস পার হয়েছে কিন্তু কোনো দুর্নীতি পরিবর্তনের কোনো ব্যাপার নাই। আপনি দেখেছেন বিএনপির একজন এমপি রফিকুল ইসলাম সম্ভবত উনি বলেছেন যে ওনার এলাকায় মানে খেয়ে ফেলছে সবকিছু, মানে বলছে যে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের টেন্ডার বাজিয়ে দখল করেছে এবং পার্টিতে বিক্রি করে ফেলছে, দলটাই বিক্রি করে ফেলার অবস্থা। অর্থাৎ সামগ্রিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বারবার বলছে যে তারা জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই সনদের যে মূল এসেন্স যেগুলো আছে, যেমন আপনি তো দেখেছেন যে বিচার বিভাগ, তারপরে মানবাধিকার আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর নিব। জুবায়ের বাবু আমাদের অতিথি, আপনাকে একটা প্রশ্ন করব। একটা প্রশ্ন আমি এটা করতে চাই, সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে আমরাও দেখেছি, সেখানে নিশ্চয়ই এক হাতে তালি বাজে না। এবং পাশাপাশি যেটি দেখেছি যে ছাত্রদল, ছাত্র শিবিরের এবং ছাত্র শিবিরের ভিতরে আবার আমরা দেখেছি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও লাঠি হাতে করতে। যাই হোক, এনিওয়ে আমি আমার প্রশ্ন সবুজ লাঠি, হ্যাঁ, ইদানিং আবার নতুন স্টাইল, ওই যে অতিভক্তি চুরের লক্ষণ, কিছু হলেই মাথায় পতাকা বাঁধে, সবুজ গেঞ্জি লাল সবুজে ভরে যায়, মানে এত লাল সবুজ আমার লাইফে আমি দেখিনি। আমরাও তো দেশটাকে ভালোবাসি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ব্যাপারটা হচ্ছে যে আমরা যা দেখছি রাজনৈতিকভাবে যে বিএনপি অ্যাজ এ দল, সরকারের দল হিসাবে বিএনপির সেই আচরণকে আপনি দেখতে পাচ্ছেন কিনা, নাম্বার ওয়ান। যে বিএনপি আচরণটা করছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটছে, আমি না করছি না। পাশাপাশি হচ্ছে যে ওই যে কি যেন একটা পটোরে কি যেন একটা ছেলে আছে, এই ছেলে দেখলাম যে একটা পুলিশের কলার চেপে ধরেছে, কই তাকে এখন পর্যন্ত গ্রেফতার করানো হলো। আপনার কি দাবি জানিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য? পুলিশের গায়ে কেন হাত দিবে? তো এই যে ঘটনাগুলো ঘটে, এটা কি মনে করেন না যে বিএনপির মানে অতি সরলতা বা বিএনপির সহ্য ক্ষমতা অনেক বেশি? নতুবা এইরকম ঘটনা ঘটার পরও তো এই একটি ছেলে যে ইউনিফর্ম পরা একটি পুলিশের গায়ে কলার চেপে ধরবে এবং সেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে জিনিসটা, এবং অথচ তাকে গ্রেফতার করা হলো না। তা এইটাও তো এক ধরনের, আমি মনে করি কেন হ্যাঁ করলেন না কেন, সেটা তো আমার প্রশ্ন। আপনারা দাবি করেছেন কিনা সরকারের কাছে, সেই প্রশ্নটা তো আমারও। আমরা তো সরকারের কাছে দাবি করছি যে সরকার আইনের শাসন কায়েম করবে। আপনি দেখেছেন হসপিটালের ভিতরে গিয়ে লোকদেরকে মারা হয়েছে, আপনি দেখেছেন থানার ভিতরে ঢুকে গিয়ে মারা হয়েছে, তো একটা তো গ্রেফতার করা হয় নাই। আপনার দাবি, এটা তো একটা কমন দাবি। আপনি যেটা বলছেন এটা তো সম্পূর্ণ আপনার নিজেরই জবাব দেওয়ার কথা, কারণ বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা করবে, বিএনপি সিলেক্টিভ কোনো স্টেপ নেবে না। যদি কেউ কারো কলার ধরে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। না, আমরা তো দেখছি বিএনপি এখানে, আমি যেটা দেখছি যে ধরেন এতগুলো মারামারি হয়েছে, পুলিশ অ্যাসল্টেড হয়েছে, একটা ছেলের চোখ নষ্ট হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে একদম ভিডিও আছে মারামারির, তো কাউকে কি গ্রেফতার করা হয়েছে? করা হলো না কেন?
আপনি যদি বলেন যে হ্যাঁ মানে বিরোধী দলের লোকেরা করেছে, বিরোধী দলের লোকদের অ্যারেস্ট করেন। না, আমাদের বিএনপির প্রতিনিধি আছেন, আপনি যদি একটু জবাবটা দেন। জি। মঞ্জু ভাই তো একটা চমৎকার একটা প্রশ্ন করেছে যে এই যে একটি দিন একটা ফাটোয়ারি ছেলেটা পুলিশকে কলার চেপে ধরলো, কিংবা যারা মারামারি করেছে, হ্যাঁ, তাদেরকে গ্রেফতার কেন করছে না সরকার? আমার কথা হচ্ছে পাটোয়ারি হোক, চৌধুরী হোক আর ভূঁইয়া হোক, আইনের কাছে তো আলাদা করে কেউ নাই। জি, আমার কথা হচ্ছে আইনের ভিত্তিতে যে ছেলেটার চোখ নষ্ট হয়েছে তাকেও গ্রেফতার করেন। কেউ যদি পুলিশের কলার চেপে ধরে তার বিরুদ্ধে যদি আপনি ধরবেন না, ধরবেন তো। কথা হচ্ছে আপনি বলছেন যে মব আর হবে না, জিরো মব হচ্ছে। আপনি বলছেন যে আইনের শাসন কেমন হবে, পুলিশ দলীয় ভিত্তিতে বিবেচনা করবে না, পুলিশ তো দলীয় ভিত্তিতে করছে। তো এটাই আমরা বলছি যে কারণে বলছি যে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়নের আমরা কোনো লক্ষণ দেখছি না। আপনারা যদি করেন অক্ষর অক্ষরে বাস্তবায়ন, তাহলে তো মানুষ আমাদের কথাটাকে আর গুরুত্ব দিবে না। অসুবিধা কি? আপনারা করেন না, আমরা তো করার কোনো একটা প্রমাণ দেখাতে পারবেন না যে করেছেন। আপনারা কোনো প্রমাণ রাখতে পারছেন না বিরোধী দলের কাছে? একই কথা শুনি আজ মঞ্জু ভাইয়ের মুখে। মঞ্জু ভাই সংবাদ মাধ্যমের মানুষ। মঞ্জু ভাই মানে কি বলবো, সবকিছু জানেন, জানার পর এরকম একটা কথা বললেন যে বিএনপি নিজ দলের প্রতি ব্যবস্থা নিচ্ছেন না। এবং ফরচুনেটলি আমি বলি আপনাকে, শোনেন, বিএনপির তো এই আচ্ছা বাবুল ভাই, এই পর্যন্ত বিএনপির ক্ল্যাশে একের সাথে একে কতগুলো লোক মারা গেছে, কয়টা লোককে গ্রেফতার করা হয়েছে? আমি আসছি আপনার আগে, আবার নতুন একটা প্রশ্ন করছেন, ওটারও উত্তর দেব। সেটা হচ্ছে যে বিএনপির এই পর্যন্ত ফৌজদারি মামলা করা হয়েছে বিএনপির দলীয় লোকের বিরুদ্ধে, এই বিএনপি ক্ষমতায় আসবার পর 370টা। আমি ঠিক এইটাই দেখছিলাম ফরচুনেটলি অন্য একটা নিউজে। আর আপনি বলছেন যে বিএনপি নিজ দলের বিরুদ্ধে ব্যবস্থা নাই, এটা ইতিপূর্বে অনেক কাহিনী আছে, ঘটনা আছে, এর আগের শাসন আমলেও ছিল। কাজে এইটা একটা মানে আপনার মতো একজন সংবাদ মাধ্যমের মানুষ শুধু নয়, আপনি বড় মানুষ ছিলেন না শুধু। আচ্ছা ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে করছে, বিরোধী দলেরও তো অনেক দায় আছে, এই জায়গাতে কি করছে? আপনি যে কথাটা বলছেন যে হবিগঞ্জের কথা, ভাই হবিগঞ্জের প্রত্যেকটা ভিডিও মঞ্জু ভাই আপনি নিজে দেখেন একবার, এক সময় নিয়ে, ব্যস্ত মানুষ একটু সময় নিয়ে দেখেন। আমি হবিগঞ্জে এসপি সাহেব 6 বার কথা বলেছি, উনিও আমাকে কিছু ভিডিও দিয়েছেন। বিষয়টা এরকম যে আমাকে মার, আমাকে ধর, আসিস না কেন, তাদের নিজেদের, আপনি যে বললেন জনগণ, হ্যাঁ এক্স্যাক্টলি, জনগণ তো 12 ফেব্রুয়ারিতে একটা বিচার দিয়েছে। সো ইউ ওয়েট এন্ড সে, ইউ গো টু জনগণ and tell these people that okay, they are wrong, we are right, and you prepare yourself for the next election. That is the democracy. আপনার কর্মসূচি ছিল পুলিশের কাছে দেওয়ার জন্য, আপনার কর্মসূচিটা ছিল আপনি হবিগঞ্জে র্যালি করে যাবেন, যে পথসভা করবেন। আপনি র্যালি করলেন না কেন? জনগণ নাই। এতগুলো জায়গায় তারা করেছে, কতগুলো ডিস্ট্রিক্টে করেছে, লোকজন নেই, কোনো নিউজও হয়নি। তো নিউজের খোঁজে হবিগঞ্জে কবিতা। আচ্ছা, পুলিশ ট্রাক দিল কেন? আচ্ছা ভাই, আপনি উপজেলা শহরে গেছেন? হ্যাঁ, লাস্ট কবে? রাস্তায় একটা 3 মাইল গেলে 2টা ট্রাক খাড়ায় থাকে, আমি নিজে যাই, নিজে পুলিশের ট্রাক। এবং মজার বিষয় কি, ওই গরমের মধ্যে এসপি, আমি এসপির সাথে কথা বলেছি কয়েকবার, আমি দেখলাম ওনারাও খুব ঘর্মাক্ত। এসপি কে বলতে, তাহলে ট্রাক দিলেন? আচ্ছা বালি ছিল, ওই ট্রাকে আপনি বালি দিয়েছিলেন? মানে নিউজ বানানোর কত অপচেষ্টা গেল। আলিফের জন্য সত্যি আমার সমবেদনা। আমি আলিফদের মতো ছেলেদেরকে বলি, রাজনীতির খপ্পরে পড়বেন না। আর ব্যক্তিগতভাবে আমি তো মনে করি যে ইন্টারমিডিয়েটের আগে বাচ্চাদের রাজনীতিতে যাওয়া উচিত। না, আপনি যদি আপনি যেটা বললেন, আপনি একজন সরকারি দলীয় এমপি, আপনি বললেন যে কিছু ছেলে এমন একটা পজিশনে গেল যে আমাকে মারেন, তাই তো? আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে তারা যদি আইন হাতে তুলে নেয়, হ্যাঁ, তার মানে হচ্ছে তো তারা তো আসলে এক ধরনের ক্র্যাশ করতে চাচ্ছে পুলিশের সাথে। তাহলে সেখানে আইন হাতে তুলে নেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? আচ্ছা, এখন আসেন এটার উত্তর দিই আপনাকে। যখন সেখানে এই সমাবেশটা হলো, সুন্দরভাবে হয়ে গেল, কথা ছিল পুলিশ বের হবে, মাঝে তারা থাকবে, তাদের নিজস্ব, এটা এমন না যে গণমাধ্যমের নিজস্ব, তাদের নিজস্ব ভাড়া করা একটা গণমাধ্যমের ইয়ে ছিল, মাইক্রো ছিল, তারা আগেই বের হয়ে গেছে।
আর এই নাসির তো ভাই আমার আসনে যখন গেছে, আমার উপজেলায় আমাকে পুরো রাত জেগে থাকতে হয়েছে, আমার প্রত্যেকটা ছেলেকে ফোন দিতে হয়েছে, ভাই নো কিচ্ছু করা যাবে না, আরে ভাই তারেক রহমানকে এগুলো বলে আমরা রাখবো নাকি, ওরে ঢুকতেই দেব না। শেষে কি হয়েছে, লোকজন হয়নি, স্কুলের মাঠে ছিল, মাঠে লোকজন হয়নি, পরে শহীদ মিনারে আসছে, তাও ডিক্লার দিছে 3 ঘন্টা আগে যে আমরা ছোট বাচ্চারা আসলে তাদের ফুটবল দিব। হাফ প্যান্ট পরা 275-এর মধ্যে 150 জন ছিল হাফ প্যান্ট পরা ফুটবলের জন্য। এইটা যেটা হয়েছে, ওখানকার লিডারশিপটা যদি একটা একটা করে ছাত্রদল এবং বিএনপি পন্থী ছেলেদেরকে আটকাই রাখতো, এটা খুব কঠিন কাজ ওইখানে। কারণ উনি আবার ওই লোকাল মানে নেতার সম্পর্কে, গৌস ভাই একজন সিনিয়র নেতা, এমনকি উনি জেলে থেকে মেয়র নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্টের সম্মানিত উনি হুইপ, তাকে নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলেছে, এটা তো কিন্তু রাজনীতির যে পরিবর্তনের কথা আসলে আমরা বারবার বলি, আমি সেটি আসলে পরিবর্তনের খুব কথা একটা বলছি, পরিবর্তনের এখন কথা এই আমরা জায়গাতেই দেখছি না। তানিয়া, আমি একটু বলি। আমি বলি, আমাদের হাতে সময় আসলে 1 মিনিট। আমি লাস্ট বলি, উনি আইনের শাসনের কথা বলছেন। জি। আমার উপজেলায় ক্লাস 5-এর একটা বাচ্চা বৃষ্টির দিন স্কুলে গেছে, স্কুল মানে একটা কিন্ডার গার্ডেনে, এটা কিন্ডার গার্ডেনটা চালাইতেন পাশের উপজেলার জামাতের আমির, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তাকে পরদিন উপজেলায় যেতে হয়েছে, মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে জেলায় যেতে হয়েছে জবানবন্দি দেওয়ার জন্য, পরিশেষে মামলা হয়েছে। জামাতের 2 নেতা আমির, রোকন, সংসদ সদস্য, তারা আমাকে এটা তদবিরের জন্য ফোন দেয়। এসপি আমাকে বলে, ভাই জামাতের অমুক নেতা ফোন দিয়েছে, কি করব। কত মর্মান্তিক, এখন পর্যন্ত দল থেকে পর্যন্ত বহিষ্কার হয়নি। আরো বলবো, সংসদ সদস্যদের যে ধরনের কাহিনী আমরা কম বেশি জানি। লজ্জা লাগে যে আমি রাজনীতিতে এসেছি, এখনো আমরা যুবকদের কর্মসংস্থান করতে পারিনি, এখনো মানুষের স্বাস্থ্য দোরগোড়ায় পুষতে পারিনি, পুলিশকে এখনো তাদের এই যে আতুর শেষ হয়নি, আতুর ঘর থেকে শেষ হয়নি, নারী কাটা হয়নি, সে একটা গণতান্ত্রিক ভাবে যে দল হয়েছে এই পরিবর্তনগুলো করবে বর্তমান সরকার। আমরা আশা রাখতে চাই মুজিবুর রহমান মঞ্জু এবং একই সাথে ফজলে হুদা বাবুল এবং জুবায়ের বাবু 47 সাল থেকেই, 65 সাল থেকে, 71 সাল থেকে কোনোদিনও বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র বলেনি। আর বাংলাদেশেরও একসময় পররাষ্ট্র, গত 17 বছর পররাষ্ট্র ছিল। এই জন্য আপনি যদি একটা মুভি দেখেন, যেটা বললাম প্রিয়াঙ্কা চোপড়ার গুন্ডে মুভিতে, আমরা আবারও এই আলোচনাগুলো তুলে থাকলো, আমরা নিশ্চয়ই আবারও অন্যদিন আপনাদের সাথে কথা বলবার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আপনারা সাথে ছিলেন আলোচনায়, আবার দেখা হবে।